পুরো হামলাটায় আমেরিকান ফোর্সেসের সহযোগিতা পুরোপুরিভাবে ইসরায়েল নিয়েছে। আমেরিকান ফরেন পলিসি যারা বানায় তারা এটা সম্বন্ধে কিছু দূর হলেও জানতেন। এবং এর সাথে আরেকটা জিনিস আছে হলো যে ইরানের আশেপাশে যতগুলো আমেরিকান বেস আছে, এবং এখানে কয়েকশো বেস আছে আমেরিকান বেস ইরানের আশেপাশে, এই বেশিরভাগ বেস থেকেই নন এসেনশিয়াল মানে যারা আর কি মানে যাদের ইমিডিয়েট ইম্পর্টেন্ট কাজ নাই এরকম সব লোকজনকে গত কিছুদিন ধরে ইভ্যাকুয়েট করা হয়েছে, মানে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো একটা শক্ত ইঙ্গিত দেয় আমেরিকান সরকার কিছু জানতেন যে কিছু না কিছু হতে যাচ্ছে। যে আমেরিকান সরকার তো প্রথমে সম্পৃক্ত ছিল না, কিন্তু করেছে তো সব কিছুই। কেন? কারণ ওরা আবার এমন একটা জায়গায় আটকে আছে যে ইসরায়েল যেটাই করবে ওদের এটা সাপোর্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমেরিকা, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি দেশ, সাথে সবচেয়ে শক্তিশালী ইকোনমি, যতক্ষণ পর্যন্ত আমেরিকা চোখ বন্ধ করে কোনো একটা দেশের সব অন্যায়কে সাপোর্ট করে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা মানে গ্লোবালি পিসফুল একটা জায়গায় আসতে পারবো না। নেটোরও ডিসিশন নিতে হবে যে তারা এই ধরনের জেনোসাইডাল মেনিয়াক ইসরায়েলি সরকারের সাথে তারা সাপোর্ট করবেন কিনা, সো তারা আমেরিকার সাথে থাকবেন কিনা। অন্য সব দেশকে ডিসিশন নিতে হবে। এবং এই যে মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র, তাদেরকেও কিন্তু আসলে একটা ডিসিশন নিতে হবে। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে সবই জানতেন ট্রাম্প, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, সবই জানতেন ট্রাম্প এটা তো আসলে আমরা জানি না। তবে এই পর্যন্ত যা কিছু বেরিয়েছে তাতে পুরো হামলাটায় আমেরিকান ফোর্সেসের সহযোগিতা পুরোপুরিভাবে ইসরায়েল নিয়েছে। কিন্তু যেহেতু পুরোপুরিভাবে ইসরায়েল নিয়েছে, সেহেতু আমরা একটা আলোচনা করতেই পারি যে আমেরিকান ফরেন পলিসি যারা বানায় তারা এটা সম্বন্ধে কিছু দূর হলেও জানতেন। এবং এর সাথে আরেকটা জিনিস আছে হলো যে ইরানের আশেপাশে যতগুলো আমেরিকান বেস আছে, এবং এখানে কয়েকশো বেস আছে আমেরিকান বেস ইরানের আশেপাশে, এই বেশিরভাগ বেস থেকেই নন এসেনশিয়াল মানে যারা আর কি মানে যাদের ইমিডিয়েট ইম্পর্টেন্ট কাজ নাই এরকম সব লোকজনকে গত কিছুদিন ধরে ইভ্যাকুয়েট করা হয়েছে, মানে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো একটা শক্ত ইঙ্গিত দেয় যে আমেরিকা, ট্রাম্প জানতো কিনা পরের কথা, আমেরিকান ফরেন পলিসি যারা বানায় মানে আমেরিকান সরকার কিছু জানতেন যে কিছু না কিছু হতে যাচ্ছে। তবে আমেরিকান সরকার এটার সাথে সম্পৃক্ত না, এটা আমেরিকান সরকার বারবার করে বলেছে। কিন্তু এখানে আপনাকে প্রথমেই যেটা বললাম যে আমেরিকান সরকার তো প্রথমে সম্পৃক্ত ছিল না, কিন্তু করেছে তো সব কিছুই। কেন? কারণ ওরা আবার এমন একটা জায়গায় আটকে আছে যে ইসরায়েল যেটাই করবে ওদের এটা সাপোর্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমেরিকা, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি দেশ, সাথে সবচেয়ে শক্তিশালী ইকোনমি, যতক্ষণ পর্যন্ত আমেরিকা চোখ বন্ধ করে কোনো একটা দেশের সব অন্যায়কে সাপোর্ট করে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা মানে গ্লোবালি পিসফুল একটা জায়গায় আসতে পারবো না। এখানে নেটোরও ডিসিশন নিতে হবে, ইউরোপিয়ান পাওয়ার্স, নেটোরও ডিসিশন নিতে হবে যে তারা এই ধরনের জেনোসাইডাল মেনিয়াক ইসরায়েলি সরকারের সাথে তারা সাপোর্ট করবেন কিনা, সো তারা আমেরিকার সাথে থাকবেন কিনা। অন্য সব দেশকে ডিসিশন নিতে হবে। এবং এই যে মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র, তাদেরকেও কিন্তু আসলে একটা ডিসিশন নিতে হবে যে শিয়া সুন্নির ভেদাভেদ ভুলে যে আসলে কারা ন্যায় আর কারা অন্যায়ের পক্ষে, এইটা একটা বিবেচনায় আসতে হবে। ইরানের শাসন ব্যবস্থা বদলাতে চান নেতানিয়াহু এবং ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন, বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, প্রত্যেকটা দেশে আক্রমণ করার আগে এই ধরনের প্রচেষ্টা চলে। হ্যাঁ, ইউক্রেনে আক্রমণ করার আগে রাশিয়ান গভর্নমেন্ট একটা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছিলেন যে ইউক্রেনে নাজিজম আসছে এবং রাশিয়ানদের উপরে, স্লাভিক পিপলদের উপরে আক্রমণ হচ্ছে, সো স্লাভিক পিপলদের বাঁচানোর জন্য রাশিয়া আক্রমণ করছে। হ্যাঁ, তো এরকম সব জায়গায় চলে। এইটা নেতানিয়াহু করতে চেষ্টা করছে এবং নেতানিয়াহু করার একটা সুযোগও পাচ্ছে, কারণ এগেন সরকার এবং জনগণের যে দূরত্ব, এটার জন্য। হ্যাভিং সেড দ্যাট, এখানে বিশ্বাস করার কোনো কারণ নাই যে ইরানের জনগণ এই সময় নেতানিয়াহুর এই ধরনের প্রপাগান্ডা, এই ধরনের মিথ্যাচারে আপনার কোনো ধরনের সাপোর্ট দেবে। হ্যাঁ, প্রবলেমটা হলো যে ইরানের সরকারও যে পুরোপুরি জনগণের শক্তিটা পাবে, এইটা নিয়েও আমরা এখনও পরিষ্কার না, দেখা যাক। তবে আমরা 80-র দশকে দেখেছি, 79-এর পর যখন ইরান ইরাক যুদ্ধ হলো, তখন আমরা দেখেছি ক্রমাগত যত শক্তভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে ইরানিয়ান জনগণ, তত বেশি ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে গেছে। সো ইরানিয়ান জনগণ তাদের নিজেদের ঐতিহ্য, তাদের ইতিহাস তারা ভুলবেন না। তারা জানেন, মানে আমি জনগণ হিসেবে বলছি, ব্যক্তি হিসেবে বলছি না, তারা মাথা নত করবেন এই ইসরায়েলি জেনোসাইডাল এই একটা সরকারের কাছে,
এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই সনদ আগে, তারপরে নির্বাচন। দেখেন, এনসিপি একটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন পর্যন্ত নেই। সো ওরা কি চাইলো না চাইলো, নিশ্চয়ই ওরা চাইতে পারে ভাই, আমি একেবারেই না করছি না। ওরা যে কোনো, আমি আমার দলের নেতাকর্মীরা যদি আজকে একটা জিনিস চায়, তাহলে আমারও তাদের স্পোক্স পার্সন হিসেবে সেই জিনিসটা চাইতে হবে। তো এনসিপি একটা দল চাইলে চাইতেই পারে। এবং এগেন অবভিয়াসলি আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানটার স্বীকৃতি আমরা সবাই দেখতে চাই। এবং সেই গণ অভ্যুত্থান স্বীকৃতিই কিন্তু এই যে আপনার কনসেনসাস কমিশন, মানে ওই যে ঐক্যমত কমিশন, ঐক্যমত কমিশনের দায়িত্বই এইটার কনসেনসাস, মানে এইটার স্বীকৃতিটা পরিষ্কার করা। এবং ঐক্যমত কমিশন ঈদের আগেই পরিষ্কার করেছে যে জুন মাসের শেষে ভেতরে, জুলাই শুরুর ভেতরে তারা ফুল রিপোর্ট পাবলিশ করবে যে কোথায় ঐক্যমত হয়েছে। এই যে ঐক্যমত হয়েছে এইটাই জুলাই সনদ বলে আমরা অ্যাটলিস্ট মনে করি। এর বাইরে কেউ যদি এসে বলে সে মনে করে জুলাই সনদ এটা হওয়া উচিত, সে কে, তার পরিচয় কি? কারণ আজকে যদি আপনি বলেন যে জুলাই অভ্যুত্থানে আমি ছিলাম, আমি যেটা বলবো সেটাই জুলাই সনদ, ভাই জুলাই অভ্যুত্থানে অলমোস্ট পুরোপুরি বাংলাদেশের জনগণ ছিল। তো তাহলে পুরোপুরি বাংলাদেশের জনগণের কাছে এক একজনের কাছে যাইতে হবে। এটা যাওয়ার উপায় কি? নির্বাচন। তাইলে আপনি সনদ নির্বাচনের আগে হবে না, নির্বাচনের পরে হবে। আর যদি আপনি বলেন যে না আচ্ছা ঠিক আছে, আমরা একজন করে 18 কোটি জনগণের কাছে যাব না, মেজর যারা পলিটিক্যাল অন্তর্ভুক্তি আছে, পলিটিক্যাল শক্তি, তারা সবাই মিলে যেটা বলবে, তো তারা সবাই মিলে যেটা বলছে সেটাই তো এই যে কনসেনসাস কমিশন বা ঐক্যমত কমিশনের রিপোর্ট। এর বাইরে যে যদি কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা গ্রুপ বা কোনো একটা ব্যক্তি কিছু বলে, সেটার কোনো দাম নেই, কোনো ভ্যালিউ নেই। এবং এটা যদি সরকারের পক্ষ থেকে আলাদা করে ভ্যালিউ দেয়া হয়, দাম দেয়া হয়, তাহলে তখন সরকার প্রশ্নবিদ্ধ হবে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে জুলাই সনদের প্রয়োজন নাই? না, আমি বলছি জুলাই সনদ অলমোস্ট হয়ে গেছে। ঐক্যমত কমিশন তো তৈরি হয়েছে এই জুলাই সনদের জন্য। সো এবং ঐক্যমত কমিশন পরিষ্কার করেছে যে জুনের শেষের ভেতরে বা জুলাইয়ের একদম প্রথম সপ্তাহের ভেতরে তারা এটা পাবলিশ করবেন। তো যেটা পাবলিশ করবেন ওটাই তো জুলাই সনদ, ওটাই তো সবার ঐক্যমত। যারা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন, জুলাই আন্দোলনে শরিক ছিলেন, জুলাই আন্দোলনের ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবার যে ঐক্যমত, একটা গ্রুপ না কিন্তু, সবার যে ঐক্যমত, সেইটা পাবলিশ করছে ঐক্যমত কমিশন, ওইটাই তো জুলাই সনদ। তাহলে সনদ বলতে কি বোঝাতে চাচ্ছে ছাত্ররা? ছাত্ররা কি বোঝাতে চাচ্ছে এটা তো আমি জানি না ভাই, কারণ বাংলাদেশে লক্ষ কোটি ছাত্র জনতা আছে, ছাত্ররা আছে। এই লক্ষ কোটি ছাত্র জনতা এমন কিছুই চায় নাই, তাদের বেশিরভাগই তারা ক্যাম্পাসে ফেরত গেছে, তারা পড়াশোনায় আবার ব্যস্ত হয়ে গেছে, তাদের সেমেস্টার ফাইনাল চলছে, এইচএসসি আসছে, এসএসসি আসছে, তারা এত কিছু নিয়ে ব্যস্ত না। সো এই যে আপনি যে জিনিসগুলো বলছেন এটা ভেরি স্পেসিফিক। এনসিপি নামক নতুন একটা রাজনৈতিক দল, ওরা চাইছে, ওরা ছোট্ট একটা গ্রুপ, এই ছোট্ট একটা গ্রুপ কি চাইছে, এগেন সেটাও যে কোনো ভ্যালু পাবে না তা না, বাট সবাই যেমন ভ্যালু পাবে ওরাও তেমন ভ্যালু পাবে। সো সবারটা মিলিয়েই তো হচ্ছে ঐক্যমত্যের কমিশনের রিপোর্ট, জুলাই সনদ, সবারটা মিলিয়ে হচ্ছে না, তাহলে ওরটা আবার আলাদা করে কেন হবে? পুশ ইন কেন থামছে না, এই ব্যর্থতা কার? দেখেন, বাংলাদেশ ভারত সম্পর্ক, এর আগেও আপনার সাথেও কথা হয়েছে, বাংলাদেশ ভারত সম্পর্ক গত 9 মাস ধরে একটা খুব নিম্নস্থায়ী পর্যায়ে চলছে। এর থেকে নিচে এর আগে খুব কম সময় ছিল, হয়তো 72 একবার ছিল, বা এর আগে এরকম আর ছিল না। সো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে যতক্ষণ পর্যন্ত নতুন একটা নির্বাচিত সরকার না আসছে এবং নতুনভাবে বাংলাদেশের ফরেন পলিসি আবার সাজানো না হচ্ছে, যেটা আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না, আমরা কারেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, আমি পার্সোনালি এবং আমার দলের পক্ষ থেকে, এনডিএমের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে উনি এত বছরের হাসিনা সরকারের যে দাসত্বর একটা পলিসি কায়েম করেছিল, তারপর শক্ত একটা জায়গায় ওনারা এসেছেন, যে ভারতকে পরিষ্কার করেছেন যে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চাই, কিন্তু এর বাইরে আমাদের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে চাইলে আমরাও আমাদের সভরেন্টি বলিষ্ঠভাবে আপনার সেফগার্ড করতে সক্ষম। এটা উনি শক্তভাবে কয়েকবার বলেছেন, তার জন্য ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। সো সেই জায়গা থেকে এখন আমাদের ভারতের সাথে যে কোনো ধরনের পলিসি বলেন, মানে আপনার হিউম্যান ট্রাফিক পলিসি বলেন, আপনার অন্য ধরনের কিছু পলিসি বলেন, বর্ডার ভায়োলেন্স পলিসি বলেন, যেটাই বলেন না কেন, কোনো কিছু আমরা খুব তাড়াতাড়ি ভালো একটা জায়গায় সেটেল করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। এটার জন্য আসলেই নতুন একটা নির্বাচিত সরকার লাগবে। এই নির্বাচিত সরকারের ফরেন পলিসি পয়েন্টগুলো পরিষ্কার হতে হবে, তার ভিত্তিতে ভারতের ফরেন পলিসি এস্টাবলিশমেন্ট
তারাও নতুন করে বাংলাদেশের সাথে সম্পর্কের জন্য এগিয়ে আসবে। এর মাঝে এটা যতক্ষণ না হচ্ছে, যতদিন না হচ্ছে, এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে এই জিনিসটা আমরা পেরিয়ে যাব, এবং হয়তো যেহেতু নির্বাচনের আলোচনা শুরু হয়ে গেছে এবং নির্বাচনের ডেটও মোটামুটি সেট হয়ে গেছে, সো হয়তো এখন থেকে ভারতের ফরেন পলিসি এস্টাবলিশমেন্টও অলরেডি আবার তাদের জায়গা থেকে একটু ব্যাকট্র্যাক করা শুরু করবেন, যেখানে আবার আমরা নতুন করে সম্পর্ক শুরু করতে পারি। সো এই ব্যাপারগুলোতে এখন যেহেতু স্পেশালি এই লাস্ট মিটিংটার পর, মানে ইউনো জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের দুজনের এই শীর্ষতম বৈঠকের পর যে নতুন জায়গায় আমরা এসেছি, পদার্পণ করেছি, তার ভিত্তিতে আমি বিশ্বাস করি যে ভারতের সাথে সম্পর্কটাও আস্তে আস্তে আমরা ভিন্ন লেভেলে আবার আগাতে পারবো।